বিএনপি কিন্তু দৌড় থেকে অনেকটা পিছিয়ে পড়ছে। এটা ঘটনা। বিএনপি কিন্তু দৌড় থেকে আগে যেটা ভাবা হয়েছিল যে নিশ্চিত ক্ষমতায় আসছে, সেই হিসাবে আমরা ভাবছিলাম যে বিএনপির সঙ্গে সখ্যতাটা ভারত সরকারের বাড়ানো উচিত। এখন একটু স্থগিত দেওয়া হয়েছে। যেটাকে বলা হয়। এই মানে অনেক সময় আলোচনার সময় আমরা যেমন মিউট করে দিই যেন। এই মিউট করে দেওয়া হয়েছে বিএনপির বিষয়টা। কারণ মনে হচ্ছে বিএনপি যেন একটু দৌড় থেকে পিছিয়ে পড়ছে। নিউ ইয়র্কে কিন্তু একটা বড় আলোচনা হওয়ার সম্ভাবনা আছে। এরা কেউ নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনের জন্য যাচ্ছে। এটা তার সাক্ষাৎকারটা সে শুধু মৌখিক নেয়নি, এটাকে সে রেকর্ডও করেছে। এবং রেকর্ড করেছে তা আমি তখন বলেছিলাম যে রেকর্ডটা কি প্রকাশ করা যায় কোনোভাবে? বললাম আমি তো যেটা রেকর্ডের ভিত্তিতে যা প্রকাশ করার করে দিয়েছি। ওনারা বলেছেন যে কথা প্রথম থেকেই তার বক্তব্য হচ্ছে বিএনপি প্রথম যেভাবে প্রতিক্রিয়া দিয়েছিল তার থেকে অনেকটা সরে এসছে। সাক্ষাৎকারের প্রশ্নটি এটা বিতর্কিত। বিতর্কিত এই কারণেই যে যেহেতু বিএনপি এটাকে অস্বীকার করেছে, কিন্তু আমি নিজে বলতে পারি আমি সেই সাংবাদিকের সঙ্গে কথা বলেছি এবং কথা বলার এটাই জানতে চাই, যেহেতু আপনি প্রেস ক্লাব ইন্ডিয়ার সভাপতি, আপনি একজন সাংবাদিক নেতাও কিন্তু বটে আপনি, তো সেখানে বিভিন্ন পত্রিকায় তিনি বলেছেন এটা মিথ্যা, এমনকি যেই পত্রিকা আপনাকে ডিপ স্টেটের এজেন্ট বলেছে সেই পত্রিকাতেও তিনি বলেছেন যে এটা সম্পূর্ণ মিথ্যা, ওই সাংবাদিকের সঙ্গে আমার দেখাই হয়নি। এবং এখানে অনেকগুলো কথা বলা হয়েছে, যে এখানে বলা হয়েছে যে ভারতের প্রভাব থাকবেই, এটা উনি স্বীকার করতেছেন এবং উনি বলতেছেন যে আপনাকে কথা দিচ্ছি জামাতকে আমরা বাড়তে দেব না, এই ধরনের বিভিন্ন কথাবার্তা আর কি। তো আপনি সাংবাদিকের সঙ্গে কি কথা বলেছেন একটু যদি বলতেন। হ্যাঁ, আমি এই সংবাদটি নিয়ে বিতর্ক হওয়ার পর আমি সেই ভারতীয় সাংবাদিকের সঙ্গে কথা বলি। যেহেতু আমি ঠিকই বলেছেন যে আমি প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সভাপতি বলে আমার একটা দায়িত্ব আছে। প্রথম কথা সে সম্পূর্ণ আমাকে যেটা বলে যে আমার কিন্তু প্রথম কথা আমি তো ভিসা নিয়ে বাংলাদেশে গেছি। ভিসাটা কলকাতার হাই কমিশন দিয়েছে এবং আমি এই কারণেই গিয়েছিলাম যে বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাৎকার নেব বলে। আর সাধারণ মানুষ আওয়ামী লীগ সম্পর্কে কি ভাবছে? সে তো একটা প্রতিবেদনে এটাও লিখেছে যে আওয়ামী লীগের কর্মীরাই এখন শেখ হাসিনাকে দায়ী করছে, এমন একটা প্রতিবেদনও সে লিখেছে। দ্বিতীয় প্রতিবেদনটা হচ্ছে এই সাক্ষাৎকার এবং জামায়াত প্রসঙ্গ ইত্যাদি। তার দাবি হচ্ছে যে এটা তার সাক্ষাৎকারটা সে শুধু মৌখিক নেয়নি, এটাকে সে রেকর্ডও করেছে। এবং রেকর্ড করেছে তা আমি তখন বলেছিলাম যে রেকর্ডটা কি প্রকাশ করা যায় কোনোভাবে? বললাম আমি তো যেটা রেকর্ডের ভিত্তিতে যা প্রকাশ করার করে দিয়েছি। ওনারা বলেছেন যে কথা প্রথম থেকেই তার বক্তব্য হচ্ছে বিএনপি প্রথম যেভাবে প্রতিক্রিয়া দিয়েছিল তার থেকে অনেকটা সরে এসছে। সরে এসছে অর্থাৎ প্রথমে বলেছিল সাক্ষাৎকার হয়নি, দ্বিতীয়বার বলেছে এটা এআই দ্বারা জেনারেটেড সাক্ষাৎকার, তৃতীয় বিএনপি সর্বশেষ স্টেটমেন্ট যেটা বাংলা ট্রিবিউনে প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে সাক্ষাৎকার হয়েছে কিন্তু সাক্ষাৎকারের কথা বিকৃত করা হয়েছে। এখন বিকৃত করা হয়েছে কি অর্থে বিকৃত, কিন্তু বিএনপির মধ্যেকার যে অবস্থা, যেটা আমি আমি সাংবাদিক হিসেবে বলছি, বিএনপির মধ্যে কিন্তু একটা আমি বলবো যে মতাদর্শগত একটা কিন্তু দ্বন্দ্ব দেখা দিয়েছে। সেই দ্বন্দ্বটা হচ্ছে ভারতের সঙ্গে সম্পর্ক কি হবে, নির্বাচন সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি কি হবে, সেই নির্বাচনে জামায়াতের সঙ্গে তাদের সম্পর্ক কি হবে, এই এবং যে ছাত্র শক্তি নতুন যে দল তৈরি হয়েছে তাদের সঙ্গেই বা সম্পর্ক কি হবে, এই ব্যাপারে একটা স্পষ্ট আড়াআড়ি ভাগ হয়ে গেছে বলে আমাদের ধারণা। দ্বিতীয়ত তারা বড় কারণ নিউ ইয়র্কে কিন্তু একটা বড় আলোচনা হওয়ার সম্ভাবনা আছে। এরা কেউ নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনের জন্য যাচ্ছে, মানে এই যে জামাতের আব্দুল্লাহ তাহের, মির্জা ফখরুল এবং আক্তার এরা কেউই জাতিসংঘের জন্য যায়নি, এটা আলোচনা হতে পারে আপনি মনে করছেন? জাতিসংঘে যায়নি কারণ অফিসিয়াল ডেলিগেশনে প্রথমে তারা কেউ ছিলেন না। পরের দিকে জাতিসংঘে ঢুকতে, প্রথম দিন তো জাতিসংঘে ঢুকতেই দেওয়া হয়, পরে ঢুকতে দেওয়া হয়েছে। আর বাকি যে ছাত্রদের নেত্রী তানসারা সম্ভবত নাম, বোধহয় আমি যদি ভুল না করি, তিনি তো অন্য একটি অনুষ্ঠানে গিয়েছিলেন ব্যক্তি পরিচয়, প্রতিনিধি দল হিসেবে নয়। ফলে এদের কেউই কিন্তু প্রোটোকল অনুসারে যে সময়ের মধ্যে তাদের নাম দেওয়া উচিত ডেলিগেশনে, ইউনুস সরকার কিন্তু সেই নাম দেয়নি। ইউনুস সরকার এদেরকে নিয়ে গেছেন দুটি কারণ। এক, এরা নিজেদের একটা সুযোগ করে দেওয়া ঢাকার বাইরে, নিজেদের মধ্যে আলোচনা করে একটা সমঝোতায় আসা। এদের প্রত্যেকেরই কিন্তু একটা ম্যান্ডেট আছে পার্টির তরফ থেকে, সেই আলোচনাটার নির্যাসটা তারা তাদের হাইকমান্ড তাদের জানাবে। দ্বিতীয়ত ছিল ইউনুসের দিক থেকে, ইউনুস যে ডেলিগেশন লেভেলে যাদের সঙ্গে মিট করছে, যেখানে কিন্তু কোথাও এরা নেই,
ইউনূস তাদেরকে যেটা বলছেন, আমাদের যেটা খবর, আমরা ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র থেকে যেটা জানতে পেরেছি, সেখানে তো পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের পররাষ্ট্রমন্ত্রীও সফর করছেন। ইউনূস সেখানে বলছেন, এই ট্রাম্পকেও ধরুন যে যার ছবি প্রকাশিত হয়েছে, যে আমার সঙ্গে এখন সব রাজনৈতিক দল রয়েছে, এই দেখুন সবাই তো আমার সঙ্গে এসছে, ফলে আমার পক্ষে এখন জনমত। তিনি নির্বাচনের কথাটা বলছেন প্রকাশ্যে, কিন্তু আমেরিকার প্রশাসনের কাছে বলছেন আমি কিন্তু একমাত্র গ্রহণযোগ্য নেতা বাংলাদেশের, এই দেখুন সবাই এসছে আমার সঙ্গে। এরা তো অস্বীকার করতে পারতো, বলতে পারতো না যাবো না আপনার সঙ্গে। এটা তো ভদ্রতার বিষয় নয়, এটা তো একটা রাজনৈতিক একটা সিদ্ধান্ত যে ইউনূস যে নির্বাচন ঘোষণা করেছেন তার সঙ্গে সবাই মিলে যাচ্ছেন, কিন্তু গিয়ে তারা কিন্তু কোনো অফিসিয়াল মিটিং এ থাকছেন না। অফিসিয়াল মিটিং এ কেবলমাত্র ইউনূস আছে, আর কেউ নেই। আমি বলবো এটা যে ইউনূসের দিক থেকে একটা চমৎকার মাস্টার স্ট্রোক। মাস্টার স্ট্রোক, তিনি গোটা বিশ্বকে বোঝাতে পারছেন যে বাংলাদেশের অন্য কোনো পার্টিটা ঝগড়া করছে, কিন্তু আমাকে সবাই গ্রহণ করে, আমি একা নেতা বাংলাদেশে। এটা কিন্তু আন্তর্জাতিকভাবে তিনি প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। আর যেগুলো বাকি ব্যর্থতা ইত্যাদি যা যা আছে, সেটা খুব সহজ উপায়ে বাংলাদেশের একটা আছে, এটা হচ্ছে ভারতকে দোষী সাব্যস্ত করে দেওয়া। তাহলে আর কি গোটা বিষয়টাকে ডিফ্লেক্ট করে দেওয়া যায় সমস্ত রকম ভাবে। তিনি একথাও বলেছেন, যে একথাও বললেন যে তাকে ভারত নাকি জঙ্গি বলে প্রচার করছে, তিনি দাড়ি নাকি বাইরের বাড়িতে খুলে রেখে এসছেন। দুষ্টামি করে বলেছেন। আমার কাছে খুব অদ্ভুত লেগেছে, অশোভনীয় লেগেছে। জামায়াতের ইসলামী নেতারা যে দাড়ি রাখেন, তাহলে সেটা কি অমর্যাদা সুলভ ব্যাপার? তিনি এই কারণে দাড়িটা বাড়িতে খুলে এসছেন? লজ্জা করে। জামায়াত নেতাদের ভাবা উচিত যে কাঁধে কাঁকে তারা মজুদ দিচ্ছেন। যিনি দাড়ি খুলে রেখে এসে প্রকাশ্যে আসেন এবং সে কথা গর্বের সঙ্গে ঘোষণা করেন, তার মানে দাড়ি রাখাটা পাপ। তো অদ্ভুত জিনিস। দ্বিতীয়ত তিনি বলছেন কি, এটা তো একটা ভেবে অদ্ভুত লাগছে আর কি। তিনি বলছেন যে ভারত জঙ্গি বলেছে আমাকে। ভারত কোথায় জঙ্গি বলেছে? ভারতের কোনো গণমাধ্যম, একটা দুটো গণমাধ্যম, কলকাতার গণমাধ্যম, যেটা কলকাতার গণমাধ্যম আপনাদের খুব প্রিয়, তারা খুব সবথেকে বেশি দেখে, যেটা আমরাও দেখি না, সেগুলো আপনারা দেখেন। তাতে কি বলা হয়েছে কখন সেটা ধরে ভাব প্রশ্ন করে আমাকে। কিন্তু আমি তো সেই চ্যানেলটা দেখেইনি কি বলেছে, আমি তো জানি না। আমি তো বাংলাদেশ থেকে জানতে পারি সেই চ্যানেলে কি বলেছিল। এনিওয়ে, সেটা একটা এখানে গণমাধ্যম বলা এক জিনিস, আর ভারত সরকারের পক্ষ থেকে যদি কেউ বলে এক জিনিস। কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে ভারতের কোন প্রতিনিধিরা ডক্টর ইউনূসকে জঙ্গি বলেছে না, তবে আমার একটা মত আছে, এটা আমার একটা শুভেন্দু অধিকারী স্যার আমি কাউকে দেখিনি। না, এবার আমার কিন্তু একটা স্পষ্ট মত আছে। সেই মতটা হচ্ছে, আপনি কেমন মানুষ এটা বোঝা যাবে আপনার বন্ধুকে। আপনি কাদের সঙ্গে চলেন, কাদের সঙ্গে ওঠা বসা করেন। এ ম্যান ইজ নোন বাই হিজ অ্যাসোসিয়েটস। আপনি নিজে হতে পারেন ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক, কিন্তু আপনি সাম্প্রদায়িক শক্তি, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে সঙ্গে নিয়ে চলেন। আপনি সাম্প্রদায়িক বিরোধী সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক শক্তির বিরোধী শক্তি, জঙ্গি যারা, তাদের জেল থেকে ছেড়ে দেন। মালয়েশিয়াতে যে গ্রেপ্তার হয়েছিল তাকে আপনি ঢাকায় এনে ছেড়ে দিয়েছেন। আপনি কি বলবো যে আপনি জঙ্গিদের প্রশ্রয় দেন, এটা বলতে পারে। আপনি জঙ্গি নয়তো নন, কিন্তু জঙ্গিদের প্রশ্রয় তো দিচ্ছেন। এবং এটা আমি অন্য একটা চ্যানেলে ছিলাম, সেই চ্যানেলে আমার সঙ্গে যিনি আমার বিপক্ষে ছিলেন তিনিও একমত হয়েছিলেন যে এটা একটা প্রশ্ন আছে ভারত বাংলাদেশ। অনেক কন্ট্রোভার্সি আছে, এগুলা বলা হচ্ছে যে শেখ হাসিনার আমলে এদেরকে জঙ্গি নাটক সাজিয়ে এদেরকে আসলে জেলে দেওয়া হয়েছে, আসলে প্রকৃত জঙ্গি না, এরকম কিছু কন্ট্রোভার্সিও আছে। যাক, সেটা ভিন্ন আলোচনা। বিএনপি কিন্তু দৌড় থেকে অনেকটা পিছিয়ে পড়ছে, এটা ঘটনা। বিএনপি কিন্তু দৌড় থেকে আগে যেটা ভাবা হয়েছিল যে নিশ্চিত ক্ষমতায় আসছে, সেই হিসাবে আমরা ভাবছিলাম যে বিএনপির সঙ্গে সখ্যতাটা ভারত সরকারের বাড়ানো উচিত। এখন একটু স্থগিত দেওয়া হয়েছে, পজ যেটাকে বলা হয়। এই মানে অনেক সময় আলোচনার সময় আমরা যেমন মিউট করে দিই, এই মিউট করে দেওয়া হয়েছে বিএনপির বিষয়টা, কারণ মনে হচ্ছে বিএনপি যেন একটু দৌড় থেকে পিছিয়ে পড়ছে। অনেক বেশি সমঝোতা করছেন ইউনূস সরকারের সঙ্গে, এবং সমঝোতা করে তার বিনিময়ে কি পাবেন আমি জানি। তাদের অনেকে একটা অংশ বিশ্বাস করেন নির্বাচন হবে। এমনও বলেছেন একজন, জামায়াত ইসলামের যে দাবি যে পিআর পদ্ধতিতে নির্বাচন, ইলেকশন কমিশন বলেছে পিআর পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা নেই এখানে। আর বিএনপি নেতা সালাউদ্দিন বলেছেন যারা নির্বাচনে জিততে পারবে না তারা পিআর পদ্ধতির কথা বলে, মানে মানুষের সমর্থন নেই। কিন্তু আপনি যেটা বলছেন সেটা অনেকাংশে সঠিক। ছাত্র যে নির্বাচন এবং যে জরিপ, তাতে যে জামায়াতের প্রভাব যে বেড়েছে, অনেকটা বাড়ছে,
এই বিষয়ে কিন্তু ভারত সরকারের নিজস্ব রিপোর্টও তাই আছে, জামায়াতের প্রভাব বাড়ছে। জি, এখানে এখানে আসলে আপনি ঠিকই বলেছেন যে বিএনপি এবং এনসিপি তারা আসলে ডানপন্থী না বামপন্থী কোনো নির্ধারণ করতে পারতেছে না। যেমন আওয়ামী লীগ বলতেছে আমরা বামের দিকে আছি, মধ্য বামপন্থী। জামাত বলতেছে আমরা ডানপন্থী, কিন্তু বিএনপি এবং এনসিপি সিদ্ধান্তহীনতায় ভুগতেছে বা